আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাটকে বিদায় বললেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, থাকবেন না টি-20তেও। আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না, আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। সাকিবকে নিরাপত্তা দেওয়ার ইখতিয়ার নেই ক্রিকেট বোর্ডের, নিশ্চিত করতে পারে শুধু সরকার, জানালেন বিসিবির সভাপতি। তার কেসের ব্যাপারে কি হবে, অ্যাজ এ বোর্ড ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। দেশের বাইরে শেষ টেস্ট হওয়ায় কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। I'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in Kanpur. দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শেষ হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান অধ্যায়। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে জানান টেস্ট এবং টি-20 থেকে অবসর নিচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাঠে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। টি-20ও আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক, তখনই সাকিব আল হাসানের আচমকা উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর। হলো তাই। কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেঘে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট। তবে ভারতের মাটিতে নয়, ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা সেরেই বাংলা রাঙিনায়। যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে, যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে, ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে, সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে। দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। তবে এ তো নতুন বাংলাদেশ, পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি, শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ। তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো? তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক। যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি-20 নিয়ে আর আগাতে চান না সাকিব। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেও পরিষ্কার করেছেন তিনি। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না, আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। দুই ফরম্যাট নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন, তবে যে ফরম্যাট তাকে প্রথমে দিয়েছে বিশ্বসেরার তকমা, সেই ওয়ানডে ক্রিকেট আপাতত চালিয়ে যেতে চান। হয়তো সেখানেও থামতে চান 2025 সালেই। সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন, ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, হয়তো প্রকৃতিও কাঁদছে। শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয়, তার এমন অবসরের সিদ্ধান্তে মুষড়ে পড়েছে গোটা বাংলায়। গেল 17 বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব, হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয়, বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। মিরপুর স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা কিংবা আইনগত বিষয়ে ক্রিকেট বোর্ড থেকে কোনো সহায়তা পাবেন না সাকিব, সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলা করতে হবে সাকিবকে, এরপর সবকিছু ঠিক হলে তখন তার ইচ্ছা পূরণে কোনো আপত্তি থাকবে না বোর্ডের। তবে এই অলরাউন্ডারের ইনজুরির বিষয়ে হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের আগে থেকে না জানার খবরে বিস্মিত ফারুক। এদিকে
টি-20তেও এখনও কার্যকর হতে পারেন সাকিব, বিশ্বাস বিসিবি পরিচালক ও তার দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদিন ফাহিমের। কানপুরের মতো বৃষ্টি মিরপুরেও, দুই জায়গায় ইস্যুও এক, সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত। কাকতালীয়ভাবে সাকিবের অমন ঘোষণার দিনই ছিল ক্রিকেট বোর্ডের সভা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছা পূরণে বিসিবি কী উদ্যোগ নেবে সেটা জানতে উন্মুখ হয়েছিল সবাই। অন্য ইস্যু ছাপিয়ে এটাই হয়তো হয়ে উঠেছিল 3.5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ের মূল এজেন্ডা। তবে সভা শেষে সাকিবের জন্য কোনো সুখবর দেননি বিসিবি সভাপতি। সাফ জানিয়ে দিয়েছেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কারো সঙ্গে যোগাযোগও করা হবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম, একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে যেহেতু ব্যাপারটা বিচারাধীন, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হচ্ছে না, বরং তার আঙুলের ইনজুরি প্রসঙ্গে ফারুকের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহেকেও। বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে, বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য ম্যানেজার বা সিলেক্টর জিজ্ঞেস করবো, ডেফিনেটলি একটা প্রসেস যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার। এটা তো আমার মনে হয় এটা হাতুরু সিং এর মতোই অ্যান্সার করেছে, আসলে মনে হয় জানে না। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সাকিবকে অনুরোধও করতে চান না বিসিবি প্রেসিডেন্ট। যদিও বোর্ড পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদিন ফাহিম এখনও সুযোগ দেখেন টি-20তে প্রিয় শিষ্যের মাঠ মাতানোর। যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি, সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। বোর্ড সভাপতির সহায়তা না পেলেও চরম দুঃসময়ে প্রিয় কোচকে পাশেই পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সময় সংবাদে নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। তার মতে সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি, যাকে ঘটা করে বিদায় দিতে ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করেছেন তারা। কানপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। সাকিব আল হাসান শুধু বাংলাদেশি নয়, বিশ্ব ক্রিকেটের আইকন। 17 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত হোম অফ ক্রিকেটের সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে একটা ব্যাপার নিশ্চিত, আর তা হচ্ছে কানপুর টেস্ট দিয়ে ভিন দেশের মাটিতে বনেদি ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামবেন সুপার সাকিব। কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায়টা তাই ঘটা করেই স্মরণীয় করে রাখতে চায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কানপুরে সাকিবকে দিতে চায় বিশেষ সংবর্ধনা। Oh, this is a good idea. I'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in Kanpur. সাকিব ক্রিকেটের একটি ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরেও তার তুমুল জনপ্রিয়তা। আইপিএল খেলার দরুন যা পৌঁছে গেছে ভারতেও। তাই তো সাকিবকে স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তরপ্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের, বলছেন রাজ্যের ক্রিকেট সংস্থার সচিব। First time Bangladesh team is coming to play at Kanpur and Sakib Al Hasan is also here. So this is an honor for us also. We will see, because we will go by the precedence what happened in the past for the legendary players who retired, so how the farewell is done. সাকিব আল হাসানের টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতের বিপক্ষেই। সব ঠিক থাকলে অবসর নেয়ার আগের ম্যাচটির প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ইতিহাস বুঝি এভাবেই ফিরে আসে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। টেস্ট টি-20 থেকে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আইডল মানেন অনেকেই। আরও কয়েক বছর সব ফরম্যাটে প্রিয় তারকাকে মাঠে দেখতে চান তারা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ ভক্তদের।
সাকিবের হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে অবাক ভারতীয়রা। পরিস্থিতির প্রেক্ষাপট অনুকূলে ছিল না বেশ কিছুদিন ধরেই। তারপরও হঠাৎ করেই সাকিবের অবসরের ঘোষণা তার সমর্থকদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। ক্রিকেট মাঠে বাংলাদেশি জার্সিতে আছে সাকিবের অজস্র রেকর্ড। ব্যাট বলের পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন। ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্ব সেরার খেতাব বাংলাদেশ থেকে একজনেরই আছে, সেটাও সাকিব আল হাসানের। দেশের সীমানা পেরিয়ে পুরো বিশ্বেই সাকিবের অগণিত ভক্ত। অনেকেই বাংলাদেশকে চিনেছে ক্রিকেট আর সাকিবের জন্য। তাই তো সাকিবের হুট করে অবসরের সিদ্ধান্তে অনেক সমর্থকই মুষড়ে পড়েছেন। অনেকে অনুরোধ করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। অনেকটাই কষ্টের, যেহেতু দ্বিতীয় সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে এখনও তৈরি হয়নি। আমি অনেকটা মিস করব সাকিব আল হাসানকে। অনেকই দুঃখজনক, এবং সাকিব আল হাসান তৈরি হতে অনেক সময় লাগবে। উনি সে বাংলাদেশকে প্রথম থেকে খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য ওনাকে তো অবশ্যই মিস করা লাগবে। তিনি বাংলাদেশের পুরো বিশ্বে এক নম্বর অলরাউন্ডার ছিলেন, যা বাংলাদেশের জন্য একটা গর্বময় ছিল। তো ওনার অবসরটা তিনি চাইলে আরও 2-3 বছর খেলতে পারতেন। আইপিএল এর সুবাদে ভারতের ক্রিকেট সমর্থকদের কাছেও পরিচিত সাকিব। তাদের কাছে এই অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত এসেছে চমক হয়ে। সাকিব আল হাসান ইজ গুড বাংলাদেশ ক্রিকেটার, ইজ a good all-rounder, is mostly when he is need to bowling he is ready to bowl, when he is Bangladesh need to batting he is ready to batting, and is a great player from Bangladesh. Is a bad news for all Bangladesh fans. Shakib Al Hasan retiring. মাঠের বাইরের নানা কারণেই সমালোচিত সাকিব বরাবরই জবাব দিয়েছেন মাঠের পারফরমেন্স দিয়ে। 22 গজে নিজের শেষটাও রাঙাবেন এই অলরাউন্ডার, এমন প্রত্যাশাই সমর্থকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মাগুরার ফয়সাল থেকে ক্রিকেট রেকর্ডের বরপুত্র। অসীম প্রতিভা, নিত্য নতুন সব মাইলফলক আর অজস্র বিতর্ক। দীর্ঘ 2 যুগের ক্যারিয়ারে সাকিবকে যেমন ভাসানো হয়েছে প্রশংসায়, তেমনি সমালোচিতও হয়েছেন অনেক। ক্যারিয়ারের শেষ দিকে এসে ভোগেন চোখের অদ্ভুত সমস্যায়। দেশেরা ক্রিকেটারের বর্ণাঢ্য ক্যারিয়ারের একেবারে অন্তিম বড় ধাক্কা ছিল তার রাজনৈতিক সিদ্ধান্তটা। গ্ল্যামার, খ্যাতি সব হারিয়ে পরিণত হয়েছেন হত্যা মামলার আসামিতে। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। মাগুরার মতো ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেট মানুষ যে স্বপ্নের সমান বড় সেটা প্রমাণ করেছেন। দেশের ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার ছোট্ট ফয়সালের কাছে গ্ল্যামার, অর্থ, খ্যাতি সবই ধরা দিয়েছে খুব দ্রুত। তারকা খ্যাতি শব্দটার সঙ্গে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেন সাকিব আল হাসান। অবশ্য মাঠের পারফরমেন্সের কারণে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কাছে বিকল্পও ছিল না। সাকিব পরিণত হন ব্র্যান্ডে। 22 গজ ছাপিয়ে তার পদচারণা বাড়ে মাঠের বাইরেও। গোটা ক্যারিয়ার জুড়ে তাকে ছায়ার মতো সঙ্গী করে রাখে বিতর্ক। সিরিজ চলাকালীন হুটহাট ছুটি, বিজ্ঞাপনে বাড়তি মনোযোগ, ক্রিকেট বোর্ডের সঙ্গে শীতল সম্পর্ক। সাকিবকে থামাতে পারেনি কিছুই, থামানো সম্ভবও ছিল না। বিতর্কের আগুনে যত ঘি ঢেলেছেন মাঠের পারফরমেন্স দিয়ে তার চেয়ে বেশি তালিও কুড়িয়েছেন। সমালোচকরাও সমালোচনা করতে বারবার ভেবেছেন। খ্যাতি আর পারফরমেন্সে ভর করে যত বেশি ছুটেছেন অর্থের পেছনে, তত বেশি সমালোচিত হয়েছেন। মাগুরার ফয়সালের সঙ্গে সাধারণ দর্শকদের দূরত্ব বাড়ে সময়ের সঙ্গে। ক্যারিয়ারে বড় ধাক্কা 2019-এ জুয়ারিদের প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হন 1 বছরের জন্য। যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। নিষেধাজ্ঞার খড়ক মাথায় নিয়েই খেলেন রেকর্ড গড়া বিশ্বকাপ। ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11 উইকেট। এ যাবৎকালের ক্রিকেট ইতিহাসে অমন অলরাউন্ডিং পারফরমেন্স সেবারই প্রথম দেখে গোটা ক্রিকেট বিশ্ব। মাঠের বাইরে যেমনই হোক না কেন, মাঠের পারফরমেন্সে সাকিবকে সমালোচনার সুযোগ আসেনি কখনো। তবে নক্ষত্রেরও তো পতন হয়। ক্যারিয়ারের শেষ দিকে এসে ভোগেন চোখের অদ্ভুত সমস্যায়। কখনো শার্ট, কখনো বা স্ট্র্যাপ কামড়িয়ে খেলেছেন। তবে বুড়িয়ে যাওয়া সাকিবের ফুরিয়ে যাবার ক্ষণ গণনা শুরু হয় সেখান থেকেই। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ধাক্কার কারণটা রাজনৈতিক। সংসদ সদস্য পদে নির্বাচন, এরপর 6 মাসের মাথায় ছাত্র আন্দোলন। সংসদ সদস্য সাকিব গণমানুষের সাকিব হতে ব্যর্থ। দেশে যখন রক্ত ঝরেছে ছাত্রদের, তখন বিদেশ বিভুঁইয়ে চুপ করেছিলেন পরিবারের সঙ্গে।
এরপর রাজনৈতিক পালাবদলে একের পর এক মামলার আসামি করা হলো দেশের ক্রিকেটের পোস্টার বয়কে। কখনো হত্যা মামলা, কখনো বা শেয়ার বাজার কেলেঙ্কারি। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ থেকে খলনায়ক। সাকিবের ক্যারিয়ারটা যেন কোনো এক ট্রাজিক সিনেমার গল্প। আমি আমার শেষটা অন্তত দেখছি। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবসর ঘোষণাকে সঙ্গী করে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। যদিও সেখানে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, যে কারণে ম্যাচের আগের দিন পুরো অনুশীলন করতে পারেনি টাইগাররা। চেন্নাইয়ের ভুল শুধরে দলের কাছে ইতিবাচক ব্যাটিং চান সাকিব আল হাসানও। তার মতে কানপুরের উইকেটে প্রথম ইনিংসে 350 বা 400 রান হবে দারুণ সংগ্রহ। অন্যদিকে প্রথম টেস্টে সহজ জয় পেলেও বাংলাদেশকে সমীহ করছে টিম ইন্ডিয়া। গ্রিন পার্কে ম্যাচ শুরু সকাল 10:30টায়। কানপুর থেকে মাহবুব রিমনের ম্যাচ রিভিউ। কোচের সঙ্গে ঠায় দাঁড়িয়ে শান্ত, আকাশ জুড়ে কালো মেঘ। বৃষ্টি নামলো বলে উইকেটে তখন ব্যাটিং করছেন লিটন আর সাদমান। শান্তর অপেক্ষা যেন ফুরায় না। হঠাৎ করেই যেন ইলশেগুড়ির বর্ষণ। তার মধ্যেও মিনিট 5 চলল অনুশীলন। তবে বৃষ্টির তীব্রতা বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কে কার আগে দৌড়ে ড্রেসিং রুমে যাবে, চলল সেই প্রতিযোগিতা। বৃষ্টির কারণে অনুশীলন ঠিকঠাক না হলেও টাইগার ক্রিকেটাররা জানেন তাদের করণীয়। বিদেশের মাটিতে যে সুপার সাকিবের শেষ ম্যাচ, ইতিবাচক ফলেই রাঙানোর লক্ষ্য। কানপুরের উইকেট নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর, তবে ওসবে চিন্তিত নন সাকিব। শিখতে চান পূর্বের ভুল থেকে। তার মতে গ্রিন পার্কে প্রথম ইনিংসে 400 বা এর কাছাকাছি রান যথেষ্ট। যদি ব্যাটিংয়ের কথা বলতে চাই, গেল টেস্টের প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে অনেক উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে আমরা 150 রানও করতে পারিনি, পরের ইনিংসে আরও বেশি রান করেছি। আমরা যদি এই টেস্টে প্রথম ইনিংসে 350 কিংবা 400 রান করতে পারি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাস যোগাবে, যেটা আমাদের বুস্ট আপ করবে এবং ড্রেসিং রুমে স্বস্তি ফিরিয়ে আনবে। বৃষ্টির বাগড়া ছিল ভারতীয় দলের অনুশীলনেও। প্রথম টেস্টে দাপুটে জয় পেলেও এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত টাইগাররা। সুযোগ পেলে যে সেটা শান্তরা হাতছাড়া করবে না তা জানা টিম ইন্ডিয়ার। সেই সুযোগটাও দিতে চায় না মেন ইন ব্লু। আমরা বলছি না খুব সহজেই জিতে যাব কিংবা ভিন্ন কিছু। টেস্টের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। আপনাকে সতর্ক থাকতেই হবে, কারণ এই ধরনের উইকেটে আপনি জানেন না বল কতটা টার্ন কিংবা সিম করবে। কন্ডিশন আর পিচের ওপরই নির্ভর করবে আমাদের একাদশ কেমন হবে। কানপুরে হার এড়াতে পারলে ঘরের মাঠে টানা 18 সিরিজ জয়ের ইতিহাস করবে টিম ইন্ডিয়া। তবে এ ম্যাচের আগে বাংলাদেশ দলের কাছে অনুপ্রেরণার নাম সাকিব আল হাসান। বাংলাদেশ ভারত টেস্ট রোমাঞ্চ ছাপিয়ে কানপুরে আলোচনায় সাকিব আল হাসান। বনেদি ক্রিকেটে টাইগার জার্সিতে শেষবারের মতো বিদেশের মাটিতে যে মাঠে নামবেন তিনি। যে ম্যাচে সতীর্থদের কাছ থেকে ইতিবাচক কোনো ফল মিললে এমন বিদায় নিশ্চয়ই সাকিবের হয়ে থাকবে স্মরণীয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। পূর্বাভাসকে সত্যি করেই ম্যাচ ডের আগের দিন দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে তার আগে সকালে ফ্লাড লাইটের নিচে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া, যেখানে ছিলেন না পেসার জসপ্রীত বুমরা। গুঞ্জন আছে কানপুর টেস্টে বিশ্রাম মিলতে পারে তার। মাঠে আসলেও ব্যাটিং করেননি রোহিত, বিরাট। গ্রিন পার্কে খেলা হবে 3 নম্বর উইকেটে। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। আমার ঘড়িতে স্থানীয় সময় সকাল 11টা। ফ্লাড লাইট জ্বলছে, আকাশে কালো মেঘ, আর তার নিচে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে টিম ইন্ডিয়া। ভারতের দলের অনুশীলনে একটা বিষয় স্পষ্ট, প্রথম দিন কিংবা আজ অনুশীলন করেননি দলটির স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরা। গুঞ্জন আছে কানপুর টেস্টে শেষ পর্যন্ত বিশ্রাম মিলতে পারে তার, কারণ সামনে ব্যস্ত শিডিউল ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই আছে বর্ডার গাভাস্কার ট্রফি। সব মিলিয়ে ফুল ফিট বুমরাকে পেতে চায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তবে প্রথম টেস্ট অর্থাৎ চেন্নাইয়ে মোটে 2 ইনিংস মিলিয়ে 21 ওভার বল করেছেন বুমরা। যদি শেষ পর্যন্ত বুমরা না খেলেন তবে সিরাজের সঙ্গী হবেন আকাশদীপ। টিম ইন্ডিয়ার স্কোয়াডে আসতে পারে আরও পরিবর্তন, তবে সেখানে বড় আলোচনার বিষয় আকসার প্যাটেল নাকি কুলদীপ। শেষ পর্যন্ত কে জায়গা করে নেবেন সেরা 11তে। সে দৌড়ে অবশ্য লোকাল বয় কুলদীপই এগিয়ে। তবে যদি
আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে আকসার এই বাজি, কারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ জুৎসই প্যাটেলের। 3 এবং 4 পরপর দুটো উইকেট প্রস্তুত রাখা হলেও শেষ পর্যন্ত 3 নম্বর উইকেটেই খেলা হবে। কানপুরের ইতিহাস বলে প্রথম 2 দিন আলাদা সুবিধা পেয়ে থাকেন ব্যাটসম্যানরা, এরপরই ব্যাটারদের জন্য যা হয়ে ওঠে বদ্ধভূমি। মাঠে আসলেও ব্যাটিং করেননি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা। ভারতীয় কোচিং প্যানেল দীর্ঘ সময় কথা বলেছে পিচ কিউরেটরের সঙ্গে। মর্নি মর্কেল, গৌতম গম্ভীরের সঙ্গে যেখানে ছিলেন অধিনায়ক রোহিত, ঠিক সে সময় আকাশ থেকে নেমে আসে এক পশলা বৃষ্টি। বৃষ্টির শঙ্কা আছে আগামী 3 দিনও। বৃষ্টির পাশাপাশি আলোচনা হচ্ছে নিরাপত্তা নিয়েও। ম্যাচটির আগের দিন আরও বাড়ানো হচ্ছে যা। সে নিরাপত্তা কতটা তা বলে দেয় এই ছবিটা। ভারতীয় ক্রিকেটের আইকনিক ফ্যান সুধীর, গৌতম কিংবা রামবাবুকেও পড়তে হয় পুলিশি জেরার মুখে। একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলেও তাইজুল ইসলামের কথা জোরে সোরে আলোচনা হচ্ছে। সেই সঙ্গে আলোচনা হয়েছিল মাহমুদুল হাসান জয়কে নিয়েও। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, সাদমান এবং জাকের দুজনেই আরও একটা সুযোগ মিলছে। সব মিলিয়ে কি হয় তাই এখন দেখার অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। বেশ বড় পরিবর্তন আসতে যাচ্ছে বিপিএলে। গত আসরের 3টির পরিবর্তে এবার যুক্ত হচ্ছে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে অনেকটাই এগিয়েছে প্রক্রিয়াও, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট, আসর শুরু হবে 27 ডিসেম্বর। এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন বোর্ড প্রধান। টিম তো 95% কনফার্ম, চেঞ্জ হয়েছে 3টে আর কি। যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে আসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে। তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। দুবাইয়ে পৌঁছানোর পর ক্রিকেটারদের চোখে মুখেও ছিল রোমাঞ্চ। বিসিবি নারী উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশারের প্রত্যাশা, প্রবাসীদের সমর্থনে বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে আগেও হয়েছে বিশ্বকাপ, তবে নারীদের কোনো বৈশ্বিক আসরের মূল পর্ব হচ্ছে এবারই প্রথম। সেই সুযোগ সংযুক্ত আরব আমিরাত পেয়েছে একেবারে শেষ মুহূর্তে। এর আগেও বাংলাদেশ নারী দল সংযুক্ত আরব আমিরাতে খেলেছে। 2 বছর আগে টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে আবুধাবিতে 5টি ম্যাচ খেলেছিল জ্যোতি নাহিদরা। এবারের আসরের আগে সেই স্মৃতি কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে দলকে, কারণ সেবার 5 ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ, হারিয়েছিল স্কটল্যান্ড নারী দলকেও। দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুবাইয়ে পা রেখে নারী উইংয়ের হেড অব অপারেশনও আসার কথাই বললেন। আমাদের মূল ফোকাস কিন্তু বিশ্বকাপে ভালো কিছু করা। আমরা সেটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করছি। মেয়েরা কিছুদিন আগে সিরিজও খেলে এসেছে, তারপর ঢাকায় প্র্যাকটিস করেছে, প্রতিদিনই তারা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার। এশিয়া কিংবা বিশ্বকাপ, বাংলাদেশ জাতীয় দল অতীতেই যখনই সংযুক্ত আরব আমিরাতে খেলেছে গ্যালারি থেকে পেয়েছে ব্যাপক সমর্থন। সংযুক্ত আরব আমিরাতে বাস করেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। নারী বিশ্বকাপেও তেমন সমর্থন পাওয়ার আশা জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। আমরা যখনই দেশের বাইরে খেলতে আসি, প্রবাসীরা আমাদের অনেক সমর্থন দিয়ে থাকেন। তাদের সমর্থন আমাদের জন্য একটা অনেক বড় ইন্সপায়ারিং থিং, আমাদের অনেক উৎসাহ দেয়। এবং আমি আশা করব যে মেয়েদের খেলা দেখতেও প্রবাসী যারা আছেন তারা কষ্ট করে আসবেন খেলা দেখতে। আগামী 3 অক্টোবর ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, বিশ্বের অন্যতম সেরা স্পিন অ্যাটাক নিয়ে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। প্রত্যাশা রাখছেন বোলারদের সঙ্গে ব্যাটাররাও এবারের বিশ্বকাপে ভালো করবে।
মায়ের সঙ্গে সময়টা মোবাইল ফ্রেমে স্মৃতিবন্দী করার চেষ্টা নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদ আক্তারের। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেয়ে। মেগা আসরে অংশ নিতে যাওয়ার আগে মা এসেছেন সাহস দিতে। শুধু নিজের মেয়ে নয়, শুভকামনা জানিয়ে গেলেন গোটা দলকে। আমার খুব আনন্দি তো, তুমি ভালো মতে খেলবা, হ্যাঁ খেলাধুলা করবা, সবার লগে মিলেমিশে থাকবা। অবশ্যই ভালো লাগছে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলে আসতে পারি এবং দল অবশ্যই প্রত্যাশা আমরা আশা করছি যেন আমরা ম্যাচ জিততে পারি। একরাশ স্বপ্ন নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে একে একে গাড়িতে ওঠেন মুর্শিদা, স্বর্ণা, মনিরা। গেল 10 বছরেও বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারেনি টাইগ্রেস। অতীতের অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ আসরটা ভিন্নভাবে রাঙানোর প্রত্যয় তাদের। এবার দলটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রত্যাশা আছে, ইনশাল্লাহ সেমিফাইনাল টার্গেট থাকবে। একটি এশিয়ান কান্ট্রিও নেই, তার সঙ্গে স্কটল্যান্ডটা একটু সবাই মনে করছে ইজি গোয়িং, বাট আমার কাছে মনে হয় যে স্কটল্যান্ডও টাফ হবে। বিশ্বকাপ দলকে বহনকারী কোস্টার যখন পৌঁছালো তখন ভিন্ন এক চিত্র বিমানবন্দরে। উপস্থিত দর্শকরা ক্রিকেটারদের দেখতেও তাদের সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। উৎসুক দর্শকদের ভিড়ে ক্রিকেটারদের ভেতরে প্রবেশ করতেও খানিকটা সময় লাগে। যাওয়ার আগে অধিনায়ক জানিয়ে গেলেন দলের প্রত্যাশা, সমর্থন চাইলেন দেশবাসীর কাছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখি যে দু একটা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন্ট ওয়াইজ টি20তে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারি, সো আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। শ্রীলঙ্কা যেহেতু আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে, সো আশা করি এই প্রিপারেশনটা আমরা মেইন ম্যাচে কাজে লাগাতে পারবো। আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে, সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2022 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন পেসার মারুফ আক্তার। 2023 সালটা স্বপ্নের মতো কেটেছে এই পেসারের। তার নৈপুণ্যে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পায় টাইগ্রেস। বাংলাদেশের পেস অ্যাটাকের মূল কাণ্ডারি মারুফা আসন্ন নারী টি20 বিশ্বকাপেও দলকে সাফল্য উপহার দিতে চান। নীলফামারীর সৈয়দপুরে কৃষক পরিবারে জন্ম নেয়া মারুফার সংগ্রামের গল্প সবারই জানা। দেশ ছাড়ার আগে সময় সংবাদে এই পেসার জানান নিজ জেলায় নারী ক্রিকেটের প্রসারেও কাজ করতে চান তিনি। 23 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথীদের একজন মারুফা আক্তার। আমরা এখন কথা বলবো মারুফার সঙ্গে। মারুফা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? মারুফা, শেষ বিশ্বকাপে সবাই আমরা দেখতাম যে সংবাদ সম্মেলনে খুব মজা করা হতো, সবার আগ্রহ ছিল যে মারুফাকে কে এই মারুফা, আপনার বোলিং নিয়ে সবার মাঝে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতো। তো সেই বিষয়টা কেমন আপনাকে অনুপ্রাণিত করবে এই বিশ্বকাপে? অবশ্যই ইনশাল্লাহ এর আগে আমি একটা বিশ্বকাপ খেলেছি, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ এবারও অনেক নিজের পারফরমেন্স দিয়ে অনেক ভালো কিছু করব। ব্যক্তিগত কোনো পরিকল্পনা এঁটেছেন কিনা? আসলে এটা তো মনে করেন আমাদের হচ্ছে টিম আমাদের একটা ভালো প্ল্যান দেয়, সো ওই প্ল্যান অনুযায়ী খেললে কোনো টিমের কাছে মনে করেন যে ওইরকম হবে না, কারণ সবসময় হাড্ডাহাড্ডি খেলা হবে ইনশাল্লাহ। জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে কি কোনো পেস ইউনিটের কারো কাছ থেকে কোনো মানে পরামর্শ পেয়েছেন কিনা যে কিভাবে খেলতে হবে বা কিভাবে কি করতে হবে বিশ্বকাপে? অবশ্য আমাদের টিমে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বলার আছে জাহান আপু, তো আমার হচ্ছে বোলিংয়ে যদি ছোটোখাটো ভুল হয় তো তখন আমাদের হচ্ছে আমার ওই ভুলটা দেখা দেয় জাহান আপু। আর আমাদের এখন হচ্ছে নতুন পেস বলার কোচ আসছে তালহা স্যার, উনি অনেক ভালো মানে শিখাচ্ছেন, অনেক ভালো লাগতেছে। যে আপনার মতো তৃণমূলে যেসব নারী ক্রিকেটার আছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দেন এবং তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করেন? অবশ্য আগের থেকে আমি যেখান থেকে উঠে আসছি সেটা তো আপনারা সবাই জানেন। সো এখন ওইখানে যারা প্লেয়ার আছে, যতটুকু মেয়ে বা ছেলেরা আছে, আমারে দেখে মনে করেন আরও একটু আসার আগ্রহ জাগে আর কি। তাদের জন্য আপনি কী পরামর্শ দেন? তাদেরকে কিভাবে কোনো অনলাইনে বা সামনে গিয়ে তাদেরকে কোনো টেকনিক শেখান কিনা? আমি সবসময় বলি যে হচ্ছে মনের শক্তি বড় শক্তি, তো এটাই ধরে রাখলে আর কি অবশ্যই সব কিছুর সাকসেস আসে, এটাই বলি। বিশ্বকাপেও কি এই শক্তিটা নিয়ে যাচ্ছেন কিনা? অবশ্যই ইনশাআল্লাহ, দোয়া করবেন। প্রাইজ মানিটা সমান হয়েছে, এটাকে কেমন দেখছেন আইসিসির এই উদ্যোগটাকে?
অবশ্যই এটা অনেক ভালো লাগতেছে, কারণ মনে করেন সব কিছু সমান সমান হচ্ছে, সো আমাদের টার্গেটটাও ভালোভাবে পূরণ করতে হবে আর কি। একটা ক্রীড়াঙ্গনে একটা ইতিবাচক দিক আসছে যে সবাই ছেলেরা জিততেছে, সবাই ভালো করতেছে, তো এই অনুভূতিটা কি বিশ্বকাপে কাজে দেবে কিনা? অবশ্যই দিবে, কারণ আমরা হচ্ছে সেখানে একটা ভালো রেজাল্ট করার জন্যই যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন মারুফা আক্তার, তিনি বাংলাদেশ পেস ইউনিটে গুরুত্বপূর্ণ সদস্য। তার কাছে প্রশ্ন ছিল যে কেমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল। মারুফা আমাদের জানিয়েছেন তাদের লক্ষ্য এবং চেষ্টা থাকবে বিশ্বকাপে ইতিবাচক পারফরমেন্স নিয়ে দেশে ফেরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ঘরোয়া ফুটবলের সুযোগ পেতে যে কোনো ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত জামাল ভূঁইয়া। দুর্দিনে ব্রাদার্স ইউনিয়নকে পাশে পেল লাল সবুজ অধিনায়ক। নতুন মৌসুমে জামালকে সুযোগ করে দিয়ে বাফুফেকে শিথিল হওয়ার আহ্বান ব্রাদার্সের। এদিকে ব্রাদার্সের সোনালী অতীত ফিরিয়ে আনতে কাজ করে যাবে বলে জানিয়েছেন ক্লাবটির আহ্বায়ক ইশরাক হোসেন। যে কোনো ক্লাব আমি খেলতে চাই, এই জন্য আমি এইখানে আসছি আজকে। আবাহনীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় এবারের ঘরোয়া লীগ খেলা নিয়ে শঙ্কা জাগে জামাল ভূঁইয়ার। জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন লাল সবুজ অধিনায়ক। তবে লীগ শুরুর আগ মুহূর্তে জামালের পাশে দাঁড়ালো ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। আসন্ন ঘরোয়া লিগে জামালকে সুযোগ করে দিতে তাকে দলে ভেড়াতে চায় ব্রাদার্স। লিগে মাঠে নামতে যে কোনো ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত JB6। এখন একটা কেস চলতেছে, ফেডারেশন আমার চিঠি পাইছে, আমি ওইখানে লেখছি মানে আমি যে কোনো ক্লাবে আমি খেলতে চাই, বাট এট দ্য সেম টাইম মানে এটা কিভাবে আমরা মানে হ্যান্ডেল করতে পারি। পেশাদার লিগে খেলার প্রধান এবং প্রথম শর্ত বাফুফের নিবন্ধন ফর্মে স্বাক্ষর। তবে দল বদলে নিবন্ধন না হয় প্রথম লেগে খেলার কোনো সুযোগ নেই জামাল ভূঁইয়ার। তাই জামাল ও ব্রাদার্স দুই পক্ষই এখন তাকিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকে। তবে জামালের বিষয়ে বাফুফেকে শিথিল হওয়ার আহ্বান ব্রাদার্স ম্যানেজারের। ফেডারেশনের কাছেও আমার আবেদন হচ্ছে যে যেভাবে হোক জামাল যেন জামালের জায়গায় ফিরে আসতে পারে, খেলতে পারে। সেই জন্য আমাদের এখানে দুয়ারটা খুলে দেওয়া হলো। এখন কম্পিটিশন শুরু হয় নাই, কম্পিটিশন আগে। এবং জামাল যে আমাদের পক্ষেই খেলতে হবে সেটা না, জামালকে যদি অন্য কোনো টিম নিতে চায় আমরা সাদরে তাকে সেখানে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরিবর্তন এসেছে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজমেন্টেও। শেখ হাসিনা সরকার পতনের পর ক্লাবটির দায়িত্বে আসেন ইশরাক হোসেন। তার উপস্থিতিতে নতুন মৌসুম সামনে রেখে ফুটবলারদের জার্সি উন্মোচন এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। বাবা সাদেক হোসেন খোকার আমলেই স্বর্ণযুগ কাটিয়েছে ব্রাদার্স। সেই সোনালী অতীত আবারও ফিরিয়ে আনতে চান ইশরাক। বাংলাদেশে দুইটা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স, কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস। একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে লাল সবুজের বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের ফর্ম। তবে ভিয়েতনামের বিপক্ষে জিততে তাদের কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ দল। হাইফংয়ে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জয়ের পর বড় স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ দল। সেই লক্ষ্য পূরণের বড় মঞ্চ অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। তবে এশিয়ার মঞ্চে পা রেখেই হোঁচট খেল লাল সবুজ বাহিনী। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামে ধামে ঢের এগিয়ে থাকা সিরিয়ার বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও জয়হীন মারুফুল হকের দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা গুয়ামের সঙ্গে শেষ মুহূর্তের গোলে 2-2 ড্র করে মাঠ ছাড়ে নোভা মিরাজুলরা। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জয়হীন থাকার পর তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও সেখানে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু বিষয়ে সাবধানী অবস্থানে বাংলাদেশ। ঘরের মাঠে ভুটানকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভিয়েতনাম। পরের ম্যাচে গুয়ামের বিপক্ষেও জয় তুলে নেয় দলটা। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে তারা। তবে গুয়ামের বিপক্ষে ড্রয়ের পর ফুটবলারদের পারফরমেন্স নিয়ে ক্ষোভ ঝাড়েন বাংলাদেশের কোচ মারুফুল হক। মূল পর্বে কোয়ালিফাই করার আর কোনো সুযোগ দেখছেন না বলেও জানান তিনি।
শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে মারুফুল হকের শিষ্যরা। প্রতিপক্ষের কৌশল নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দল। ম্যাচের আগে 3 দিন সময় পাওয়ায় ভালো প্র্যাকটিস সেরে নিয়েছে লাল সবুজ বাহিনী। একটা দল হয়ে খেলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের লক্ষ্য তাদের। তবে ভাবনার বড় কারণ স্বাগতিকদের সাম্প্রতিক ফর্ম। ম্যাক্সিমাম টাইম তারা অ্যাটাক করে কাউন্টার অ্যাটাক, ভালো সেশন করেছি। ওদের স্ট্রং সাইড এবং উইক সাইড নিয়ে আমরা কাজ করেছি। যেহেতু স্ট্রং প্রতিপক্ষ, আমরা চেষ্টা করবো ওদের এই স্ট্রং সাইড বন্ধ করে এবং উইক সাইড গুলো কাজে লাগাই। ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম। আমাদের আর 2টা ম্যাচ আছে। গত ম্যাচ ড্র করছি, একটা গোল করছিলাম, তারপরও ম্যাচটা ড্র হয়েছে। ইনশাল্লাহ সামনের ম্যাচেও গোল করার ট্রাই করবো এবং টিমের সবাই যাতে ভালোভাবে খেলে। সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, 100% দিয়ে সেটা দিয়ে ম্যাচ জয় করে আনতে পারবো ইনশাল্লাহ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। সার্চ কমিটি থেকে মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত অফিস আদেশে বুলবুলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশনের কর্মকাণ্ড পর্যালোচনা, গঠনতন্ত্র সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ প্রদান করার কথা ক্রীড়া মন্ত্রণালয়কে। এই কমিটির 5 জন সদস্যের কর্মকাণ্ড তাই একেবারে নিরপেক্ষ হওয়া জরুরি ছিল। পাশাপাশি তাদের মন্তব্য ও উপস্থিতি ক্রীড়াঙ্গনে যেন প্রশ্নের সৃষ্টি না করে সেই দিকেও সজাগ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এই কমিটির সদস্য হয়ে মহিউদ্দিন বুলবুলের সাম্প্রতিক কর্মকাণ্ড যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়। বাফুফেকে নির্বাচনের সভাপতি প্রার্থী ঘোষণা অনুষ্ঠানেও তার উপস্থিতির প্রমাণ পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে নির্বাচন ঘিরে একটি সভায় যোগ দেওয়ার কারণে এর আগে মহিউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছিল 3 দিনের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের জবাব দিয়েছিলেন মহিউদ্দিন আহমেদ বুলবুল। তবে শেষ পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় যোগ্য কাউকে খুঁজছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিন্ডিকেট কমিটির অপসারণ ও উশু ফেডারেশনকে দলীয়করণ মুক্ত করতে সংবাদ সম্মেলন করেছে উশুর বর্তমান ও সাবেক খেলোয়াড়রা, যেখানে উশু ফেডারেশনের বর্তমান কমিটির দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন তারা। নির্বাচন জালিয়াতি করে এই বর্তমান সাধারণ সম্পাদক ফেডারেশন দখলে নিয়েছেন বলে মন্তব্য তাদের। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সাধারণ খেলোয়াড়দের বঞ্চিত করে গোপন দল গঠন করা হয় বলেও দাবি তাদের। এছাড়া মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন খেলোয়াড়দের হয়রানি করারও অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাবেক ও বর্তমান উশু খেলোয়াড়রা। বর্তমান কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক ক্রিকেটের 2 ফরম্যাটকে বিদায় জানালেন সাকিব। মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, থাকবেন না টি20তেও। নিরাপত্তা দেওয়ার এখতিয়ার নেই বোর্ডের, জানালেন সভাপতি। কানপুরে সিরিজের শেষ টেস্টে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। চোখ রাঙাচ্ছে বৃষ্টি, চেন্নাইয়ের ভুল শুধরে ইতিবাচক ব্যাটিংয়ের আশা। এবং ঘরোয়া ফুটবলে এই মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে খেলতে চান জামাল ভুঁইয়া। দুঃসময়ে পাশে দাঁড়ালো গোপীবাগের ক্লাবটি, বাফুফের সহায়তার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।